আপনি কি জানেন যে কলাপাতা আমরা সাধারণত খাবার খাওয়ার পর ফেলে দিই, সেই সাধারণ কলাপাতা থেকেই ইন্দোনেশিয়া প্রতি বছর আয় করছে বিলিয়ন বিলিয়ন ডলার। অবাক করার বিষয় হলো, বিশাল সব কারখানায় প্রতিদিন ট্রাক ভর্তি কলাপাতা ঢোকে, আর সেখান থেকে বের হয় এমন সব দামি পণ্য যা দেখে বিশ্বাসই হবে না এগুলোর আসল উপাদান ছিল শুধু একটি সাধারণ কলাপাতা। চলুন দেখে আসি সাধারণ জিনিসের অসাধারণ প্রক্রিয়া। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিশ্বে সবচেয়ে বেশি কলা উৎপাদন হয় ভারতে, কিন্তু মজার বিষয় হলো বিশ্বের সবচেয়ে বড় কলাপাতার কারখানা রয়েছে ইন্দোনেশিয়ায়। এই পুরো প্রক্রিয়া শুরু হয় কলার বাগান থেকে। কলা গাছ একবার ফল দেওয়ার পর আর দ্বিতীয়বার ফল দেয় না। আগে ফল কেটে নেওয়ার পর গাছ ও পাতাগুলো মাঠেই ফেলে রাখা হতো, আর ধীরে ধীরে সেগুলো পচে যেত। কিন্তু ইন্দোনেশিয়ায় এখন আর এমনটা হয় না। ফল কাটার পর কৃষকরা বড় বড় কলাপাতা আলাদা করে সংরক্ষণ করেন। অনেক এলাকায় এখন সরাসরি কারখানার সাথে চুক্তি থাকে। স্থানীয় এজেন্ট বা কোম্পানির কর্মচারীরা এসব পাতা কৃষকদের কাছ থেকে কিনে নেয়। তারপর ট্রাকে করে সেগুলো কারখানায় পাঠানো হয়। কারখানায় আনার সময় যতটা সম্ভব তাজা অবস্থায় পাতাগুলো আনা হয়। কারখানায় ঢোকার পর প্রথমেই চোখে পড়ে বিশাল ধোয়ার ইউনিট। এখানে কলাপাতাগুলো একে একে ধোয়া হয় এবং সেগুলো থেকে ধুলো, ময়লা, পোকামাকড় ও মাঠের রাসায়নিক পদার্থ পরিষ্কার করা হয়। ধোয়ার পর পাতাগুলো কনভেয়ার বেল্টে করে সামনে এগিয়ে যায়। এরপর শুরু হয় বাছাই প্রক্রিয়া, কারণ সব কলাপাতা একরকম নয়। প্রথম শ্রেণীর পাতাগুলো বড়, চওড়া এবং কোনো ছেঁড়া থাকে না। দ্বিতীয় শ্রেণীর পাতাগুলো একটু ছোট বা কিছুটা পুরনো হয়। কর্মচারী ও মেশিন একসাথে কাজ করে পাতাগুলো আলাদা লাইনে পাঠায়। এই পর্যায়ে বাইরে থেকে দেখলে মনে হয় না যে এই পাতাগুলোর কোনো বড় মূল্য আছে। এরপর পাতাগুলো দুইটি আলাদা পথে ভাগ হয়ে যায়। কারখানার এক অংশে ধোয়ার পর কলাপাতাগুলো ছোট ছোট টুকরো করে কাটা হয়। সাধারণত ভারী কাটিং মেশিন দিয়ে এই কাজ করা হয়, কারণ প্রতিদিন হাজার হাজার কেজি পাতা প্রক্রিয়াজাত করা হয়। কাটার পর পাতাগুলো পাঠানো হয় পিষে ফেলার ইউনিটে। এখান থেকেই আসলে শুরু হয় পেস্ট তৈরির কাজ। কলাপাতার টুকরোগুলো বিশাল গ্রাইন্ডারে দেওয়া হয় এবং নির্দিষ্ট পরিমাণ পানি মেশানো হয়। মেশিন ঘুরতে থাকলে পাতাগুলো ধীরে ধীরে ভেঙে গিয়ে ঘন সবুজ পেস্টে পরিণত হয়। তবে এই পেস্ট সরাসরি ব্যবহার করা হয় না। প্রথমে আংশিকভাবে পরিশোধন করা হয় এবং অতিরিক্ত পানি সরিয়ে ফেলা হয়, যাতে পেস্ট আরও ঘন হয়। এই পর্যায়ে কারখানার ল্যাব টিম পেস্ট পরীক্ষা করে দেখে ঘনত্ব ঠিক আছে কিনা এবং ফাইবারের পরিমাণ সঠিক আছে কিনা, কারণ এই পেস্ট দিয়ে পরে বিশেষ ধরনের ডিস্ক তৈরি করা হবে। এরপর ঘন কলাপাতার পেস্ট ঢুকে পড়ে ডিস্ক তৈরির ইউনিটে। এখানেই সবচেয়ে অবাক করার মতো ধাপটি ঘটে। পেস্ট বিশেষ ছাঁচে ঢালা হয় এবং তার উপর খুব বেশি চাপ প্রয়োগ করা হয়। এই চাপের ফলে পেস্টের ভেতরের প্রাকৃতিক আঁশগুলো শক্তভাবে একে অপরের সাথে লেগে যায় এবং তৈরি হয় কলাপাতার পেস্টের শক্ত ডিস্ক। ভেজা অবস্থায় এই ডিস্কগুলো খুব নরমও নয়, আবার পুরোপুরি শক্তও নয়। তাই এগুলো পরের ধাপে শুকানোর ঘরে পাঠানো হয়। শুকানোর ঘরে নির্দিষ্ট তাপমাত্রায় ধীরে ধীরে ডিস্কগুলো শুকানো হয়। তাপমাত্রা বেশি হলে ডিস্ক ফেটে যেতে পারে, আবার কম হলে ভেতরে আর্দ্রতা থেকে যায়। তাই এই ধাপ খুব নিয়ন্ত্রণের সাথে করা হয়। কখনো কয়েক ঘন্টা, কখনো কয়েক দিন সময় লাগে। এই ডিস্কগুলো দিয়ে আসলে কি তৈরি হয়? এই কলাপাতার পেস্ট ডিস্ক মূলত একটি কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হয়। অনেক কারখানায় এগুলো আবার পানিতে ভিজিয়ে নতুন করে পেস্ট তৈরি করা হয়, তবে তাজা পাতা ছাড়াই। ফলে পরিবহন অনেক সহজ হয়ে যায়। লক্ষ লক্ষ টন কাঁচা পাতা পাঠানোর বদলে অল্প জায়গায় অনেক ডিস্ক পাঠানো যায়। এই ডিস্ক ব্যবহার করা হয় প্রসাধনী পণ্য তৈরিতে, আবার কিছু দেশে ভেষজ শিল্পেও ব্যবহার করা হয়। অন্যদিকে বাছাই করার পর কিছু কলাপাতা নির্দিষ্ট আকারে বড় মেশিন দিয়ে কেটে নেওয়া হয়। তবে এখানেই কাজ শেষ নয়, কারণ কলাপাতা স্বাভাবিকভাবে কিছুটা শক্ত হয়, তাই সেগুলো নরম করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। অনেক জায়গায় পাতার উপর গরম পানির বাষ্প দেওয়া হয়, এতে পাতা নরম হয়ে যায়। এরপর পাতাগুলো পাঠানো হয় শেপিং বা মোল্ডিং মেশিনে। এখানে আগে থেকেই লোহা বা স্টিলের ছাঁচ বসানো থাকে, যেগুলোর আকার প্লেট, বাটি বা ট্রের মতো। নির্দিষ্ট পরিমাণ কলাপাতা ছাঁচের ভেতরে রাখা হয়, তারপর ওপর থেকে আরেকটি ছাঁচ নেমে আসে। এই মুহূর্তে মেশিন একই সাথে তীব্র চাপ এবং নির্দিষ্ট তাপ প্রয়োগ করে। এর ফলে পাতার ভেতরের প্রাকৃতিক আঁশগুলো শক্তভাবে একে অপরের সাথে লেগে যায় এবং সমতল পাতাটি ধীরে ধীরে প্লেটের আকার নিতে শুরু করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটি কাঁচা কলাপাতার প্লেট তৈরি হয়ে যায়। তবে তখনও প্লেটের ভেতরে কিছুটা আর্দ্রতা থাকে, তাই এগুলো সরাসরি বাজারে পাঠানো হয় না। কনভেয়ার বেল্ট দিয়ে এগুলো আবার শুকানোর ঘরে পাঠানো হয়। শুকানোর ঘরে নির্দিষ্ট তাপমাত্রায় ধীরে ধীরে প্লেটগুলো শুকানো হয়, যাতে সেগুলো বাঁকা না হয়, ফেটে না যায় এবং ভেতরে আর্দ্রতা না থাকে। শুকানোর পর প্লেটগুলো আরও শক্ত হয়ে যায়। এরপর এগুলো হাতে হাতে পরীক্ষা করা হয়। কোয়ালিটি কন্ট্রোল টিম দেখে চাপ ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, কোথাও ফাটল আছে কিনা এবং কিনারা মসৃণ আছে কিনা। যেসব প্লেটে ত্রুটি থাকে সেগুলো আলাদা করে পুনর্ব্যবহারের লাইনে পাঠানো হয়, আর যেগুলো সব পরীক্ষায় ঠিক থাকে সেগুলো পরিষ্কার করা হয়। প্রয়োজনে হালকা জীবাণুমুক্তও করা হয়, যাতে খাবার পরিবেশনের জন্য সম্পূর্ণ নিরাপদ থাকে।
এরপর নির্দিষ্ট সংখ্যক প্লেট একসাথে বেঁধে প্যাকেট করা হয়। সেগুলো গুদামে সংরক্ষণ করা হয় অথবা সরাসরি হোটেল, রেস্টুরেন্ট, কেটারিং সার্ভিস কিংবা বিদেশে রপ্তানির জন্য পাঠানো হয়। এইভাবেই সাধারণ একটি কলাপাতা থেকে তৈরি হয় নানা ধরনের পণ্য এবং গড়ে ওঠে বিশাল একটি শিল্প। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।